এটা কেমিক্যাল দিয়ে হতে পারে, আগুন দিয়ে হতে পারে, ইলেকট্রিক্যাল বার্ন হতে পারে, ফ্রিকশন ঘর্ষণের কারণেও হতে পারে। এই জন্য দেখি আমরা বার্নটা পড়ি, তারপরে পার্সোনাল হাইজিন করবো। আজকে একটা সেশনই করব, ঠিক আছে? তারপর তোমরা আবার সবাই ঘুমাইতে চলে যাবা। সরি যে সকালে সবাই ঘুম নষ্ট করছি আমি। এই যে বার্ন, কিসের ছবি দেখা যায়? পুড়ে পুড়ে গেছে, একটা মানুষের শরীর পুড়ে গেছে। এবং পোড়াটা আজকাল খুব বেশি হয়। এটা বাসাতেও হইতে পারে, কিচেন থেকে হইতে পারে, গরম পানি, কিচেনের চুলার আগুন, বাসা বাড়িতে ইলেকট্রিসিটি থেকে বার্ন হতে পারে, কেমিক্যাল ফ্যাক্টরি হতে পারে, আগুন লাগে কেমিক্যালস দিয়ে হইতে পারে। আবার যারা মেশিনে কাজ করে ঘষায়, মেশিনে ঘষা লাগলে বার্ন হয়ে যেতে পারে, বিভিন্ন ভাবে বার্ন হতে পারে। পোড়া ক্ষতটা দেখি কয়জন আসছো? 23 জন। আচ্ছা, আমরা আস্তে আস্তে আগাই। বার্ন এন্ড স্ক্যালড, আমরা এখানে দুইটা শব্দ বলছি, দেখো। বার্ন হলো পোড়া ক্ষত, পোড়া। স্ক্যালড হলো ঝলসে যাওয়া। ঝলসায় না, আমি মনে একেবারে আগুনে ঝলসে গেছে, অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে রোদে ঝলসে যায়। তারপরে হঠাৎ করে গরম পানি পড়লে ঝলসে যায়। স্ক্যালড হলো ঝলসে যাওয়া। বার্ন ইজ অ্যান ইনজুরি দ্যাট রেজাল্টস ফ্রম, কোত্থেকে বার্নটা হয়? হিট, তাপ, কেমিক্যাল এজেন্ট, রাসায়নিক পদার্থ, রেডিয়েশন, বিকিরণ। যারা এক্সরে ডিপার্টমেন্টে রেডিয়েশনে কাজ করে, ইট মে ভেরি ইন ডেপথ, সাইজ এন্ড সিভিয়ারিটি। এটা অনেক গভীর হতে পারে, অল্প গভীর হতে পারে। সাইজ অনেক ছোট হতে পারে, বড় হতে পারে। সিভিয়ারিটি ভয়াবহ হতে পারে, আবার কম ভয়াবহ হতে ভেরি করে, এক এক সময় এক এক ধরনের হবে। আর স্ক্যাল কি? স্ক্যাল ইজ এ বার্ন কজ বাই হিটেড লিকুইড। তরল, যে উত্তপ্ত তরল বস্তু দিয়ে যখন ঝলসে যায় তখন আমরা বলি স্ক্যাল। বার্ন হলো পুড়ে যাওয়া, স্ক্যাল হলো ঝলসে যাওয়া। এখন আসো, বার্নের সংজ্ঞাটা কি? এ বার্ন ইজ এ টাইপ অফ ইনজুরি caused by heat, electricity, chemical, light, radiation or friction। কোথায়? টু দ্য এক্সটার্নাল সারফেস, দেহের বাইরে হতে পারে, or internal surface of the body, resulting in more or less destruction of the tissue। পোড়া ক্ষত হলো, পোড়া হলো এক ধরনের ক্ষত, বার্ন ইজ ইনজুরি। পোড়া হলো এক ধরনের ক্ষত, যেটা কি দিয়ে হতে পারে? উত্তাপ হতে পারে, হিট, ইলেকট্রিসিটি বিদ্যুৎ দিয়ে হতে পারে, কেমিক্যাল রাসায়নিক পদার্থ, লাইট তীব্র আলো, রেডিয়েশন বিকিরণ, ফ্রিকশন ঘর্ষণ। শরীরের বাইরে হইতে পারে। আর ভিতরে কিভাবে হবে? যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় তৈরি হয়? আমাদের শরীরের ভিতরে কোন জায়গায় থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড? স্টমাকে। ভেরি গুড। স্টমাকে, পাকস্থলীতে, গ্যাস্ট্রিক জুসের একটা উপাদান। এখন খালি পেটে অনেকক্ষণ থাকলে এইভাবে যদি অভ্যাস করে ফেলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু স্টমাকের লেয়ার বার্ন করে ফেলবে। এই যে ইন্টারনাল বার্ন, ভিতরে হইতে পারে, আর এক্সটার্নাল তো যে কোনোখানে হইতে পারে। এবং যার ফলে মোরলেস টিস্যু ডিস্ট্রাকশন, যখন বার্ন হবে তখন দেখা যাবে যে জায়গায় পুড়ে গেছে ওখানে সেল এবং টিস্যুগুলি নষ্ট হয়ে যাবে। আমাদের প্রথম স্লাইডে ছিল একটু বোঝানোর জন্য। বার্নের সংজ্ঞা এটা: বার্ন ইজ এ টাইপ অফ ইনজুরি caused by heat, electricity, chemical, light, radiation, friction of to the external or internal surface of the body, resulting in কি হবে? More or less tissue destruction of tissue। A person in fire, আগুন ধরলে ওইখানে যারা থাকে, মে ডাই নট ডিউ টু বার্নিং বাট ফর অ্যাসফাইক্সিয়া। এটা বোধহয় তোমরা জানো, যেখানে আগুন লাগে, অনেক বড় আগুন, যেমন নিমতলিতে বা বিভিন্ন কেমিক্যাল কারখানা লাগে, ওইখানে বাসা বাড়িতে যারা থাকে বেশিরভাগই কিন্তু আগুনে পুড়ে মারা যায় না। মারা যায় কোথায়? আগুনের ফলে যে উত্তপ্ত ধোঁয়াটা তৈরি হয়, কুণ্ডলি পাকায় পাকায় যে ধোঁয়াটা আসে, ধোঁয়াটা যখন সে নিঃশ্বাসের সাথে টেনে নেয়, উত্তপ্ত ধোঁয়াটা নিঃশ্বাসের সাথে যখন উত্তপ্ত ধোঁয়া ভিতরে ঢুকে, তখন সে রেসপিরেটরি ট্র্যাক্টটা বার্ন করে দেয়। তখন সেই রেসপিরেটরি ট্র্যাক্টের মিউকাস লেয়ারটা পুড়ে গেলে উত্তপ্ত ধোঁয়া দিয়ে সে আর শ্বাস নিতে পারে না, মারা যায়। এই জন্য বলছে পার্সন ইন ফায়ার মে ডাই নট ডিউ টু বার্নিং বাট ফর অ্যাসফাইক্সিয়া। একবারে আগুনে, শরীরে আগুনে পুড়ে মরে গেছে, তার চেয়ে আগে মরে যায় কিভাবে? উত্তপ্ত ধোঁয়াটা যখন সে নিঃশ্বাসের সাথে টেনে নেয়, এই উত্তপ্ত ধোঁয়াটা যখন রেসপিরেটরি ট্র্যাক্টের ভিতরে ঢুকে সমস্ত মিউকাস লেয়ার বার্ন করে ঢুকে, তারপর আর সে নিঃশ্বাস নিতে পারে না। অ্যাসফাইক্সিয়া মানে শ্বাস রোধে মারা যায়। বার্নের শ্রেণী বিভাগ কয়েক ভাগে ভাগ করতে পারে। অন দ্য বেসিস অফ ডিগ্রি, মানে কত ডিগ্রি বার্ন। অন দ্য বেসিস অফ এমফাসিস অফ বার্ন হিলিং ডিপেন্ডিং অন থিকনেস, বার্নটা কত গভীর। অন দ্য বেসিস অফ পজিটিভ এজেন্ট,
কি দিয়ে পোড়াটা হয়েছে। বার্ন আমরা পোড়া ক্ষতের শ্রেণী বিভাগ অন দ্য বেসিস অফ ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন, থার্ড ডিগ্রি বার্ন, ফোর্থ ডিগ্রি বার্ন। ফার্স্ট ডিগ্রি বার্ন আর ইউজুয়ালি লিমিটেড টু রেডনেস, যেটাকে বলে ইরেথেমা। These burns involve only the epidermis. Most sunburns can be included as first degree burn. ফার্স্ট ডিগ্রি পোড়া ক্ষত খালি জায়গাটা লাল হবে, আর কিছু না, রেডনেস। এবং এখানে খালি চামড়ার উপরে ভাগটা লাল হবে, ইপিডার্মিসটা। সাধারণত সানবার্ন অনেকক্ষণ রোদ দিয়ে দাঁড়িয়ে থাকলে এই বার্ন হতে পারে। যারা খুব ফর্সা তাদের বোঝা যাবে, কালো মানুষের, আমার মতো কালো মানুষের এই বার্ন বোঝা যাবে না। যারা ফর্সা দেখা যাবে অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে জায়গাটা লাল হয়ে গেছে, এটা ফার্স্ট ডিগ্রি বার্ন। সেকেন্ড ডিগ্রি বার্ন ম্যানিফেস্ট ইরেথেমা, লাল হবে, উইথ সুপারফিশিয়াল ব্লিস্টারিং অফ দ্য স্কিন, এবং ফোসকা পড়বে। ফার্স্ট ডিগ্রি বার্নে কেবল জায়গাটা লাল হয়েছে, ইপিডার্মিসটা গেছে। সেকেন্ড ডিগ্রি বার্নে লাল তো হবেই, সুপারফিশিয়াল মানে উপরে ফোসকা, ব্লিস্টার মানে ফোসকা, ব্লিস্টারিং অফ দ্য স্কিন। সেকেন্ড ডিগ্রি বার্নস ইনভলভ দ্য সুপারফিশিয়াল ডার্মিস এন্ড মে অলসো ইনভলভ দ্য ডিপ ডার্মিস। ফার্স্ট ডিগ্রি বার্নে খালি ইপিডার্মিসটা ছিল, সেকেন্ড ডিগ্রি বার্নে ইপিডার্মিসের উপরে এবং নিচের স্তর আক্রান্ত করতে পারে। ফার্স্ট ডিগ্রি বার্নে কি হবে? রেডনেস, ইরেথেমা। সেকেন্ড ডিগ্রি বার্নে ইরেথেমার সাথে হবে কি? ব্লিস্টার বা ফোসকা পড়বে। ফার্স্ট ডিগ্রি বার্ন হবে সুপারফিশিয়াল লেয়ার অফ ইপিডার্মাল লেয়ার, ইপিডার্মিস। এটি সুপারফিশিয়ালও হবে আবার ডিপ লেয়ারও হবে। থার্ড ডিগ্রি বার্ন occur when epidermis is lost, চামড়ার উপরের স্তরটা পুরো পুড়ে যাবে। ওই ড্যামেজ টু দ্য সাবকিউটেনিয়াস টিস্যু, চামড়ার নিচে যে টিস্যু আছে ওগুলিও নষ্ট হয়ে যাবে। থার্ড ডিগ্রি বার্ন রিজাল্টস ইন স্কারিং, স্কার মানে কালো হয়ে যাওয়া, and victim will also exhibit the loss of hair shape and keratin. These burns may be called grafting. থার্ড ডিগ্রি বার্নে চামড়ার স্তরটা পুরো পুড়ে যাবে, চামড়ার নিচে যে সমস্ত ফ্যাট মাসেল সেগুলিও পুড়ে যেতে পারে, স্কার জায়গাটা কালো হয়ে যাবে। এই ধরনের পোড়া ক্ষত স্কিন গ্রাফট করা লাগে যদি চিকিৎসা করতে হয়। ফোর্থ ডিগ্রি বার্ন ড্যামেজ মাসল, টেন্ডন, লিগামেন্ট, টিস্যু একেবারে গভীরে চলে গেছে। Thus resulting charring, charring মানে কি? কয়লার মতো হয়ে যাবে, কালো হয়ে পুরো কয়লা। and catastrophic damage of the hypodermis, এবং ধ্বংসাত্মক একটা ক্ষতি হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা ডিগ্রির উপর 4টা ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি বার্ন খালি ইপিডার্মিস হবে, জায়গাটা লাল হবে, সূর্যের আলো, তীব্র সূর্যের আলো হতে পারে। সেকেন্ড ডিগ্রি বার্ন জায়গাটা লাল হবে এবং ফোসকা পড়বে, ইপিডার্মিস এবং ডিপ ডার্মিস আক্রান্ত হবে। থার্ড ডিগ্রি বার্ন এখানে চামড়া এবং চামড়ার নিচের ফ্যাট এবং সাবকিউটেনিয়াস টিস্যু আক্রান্ত হবে। এখানে হবে কি? জায়গাটা একটু স্কারিং, একটু কেমন কালচে হয়ে যাবে, এবং এই ধরনের চিকিৎসা আমরা স্কিন গ্রাফট করি। ফোর্থ ডিগ্রি বার্ন চামড়ার নিচে সাবকিউটেনিয়াস টিস্যু, মাসল, টেন্ডন, লিগামেন্ট সব পুড়ে যাবে, চারিং পুড়ে কয়লা হয়ে যাবে, চামড়া কয়লা হয়ে যাবে, এবং ক্যাটাস্ট্রফিক। এই ধরনের পোড়া ক্ষত অত্যন্ত খারাপ, রোগী মারা যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, ডিপেন্ডিং অন দ্য বেসিস অফ এমফাসিস অন বার্ন হিলিং, অর্থাৎ ডিপেন্ডিং অন থিকনেস। তোমরা এত কিছু না বলে বলবা ডিপেন্ডিং অন থিকনেস, অন দ্য বেসিস অফ এমফাসিস অন বার্ন হিলিং। এটা হচ্ছে তোমরা এই কথাটা বলবা, একটু দরকার নাই। তোমরা বলবা ডিপেন্ডিং অন থিকনেস, কত গভীর পুরা কত। একটা লোক ডিগ্রি কত গভীর, পার্শিয়াল থিকনেস অল্প গভীর, ফুল থিকনেস পুরা গভীর। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এটা হলো পার্শিয়াল থিকনেস, থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি হয়ে যায় ফুল থিকনেস। অন দ্য ডিপেন্ডিং অন থিকনেস, কত গভীর, পার্শিয়াল থিকনেস, সুপারফিশিয়াল থিকনেস বার্ন which includes superficial layer of skin mainly up to dermis, অর্থাৎ ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি বার্ন হলে সেটাকে বলে পার্শিয়াল থিকনেস। ফুল থিকনেস relates more precisely to the epidermis, dermis and subcutaneous layer of skin, চামড়ার নিচে যা আছে সব সহ, that is second degree third degree burn। 3 নম্বর, অন দ্য বেসিস অফ পজিটিভ এজেন্ট, কি দিয়ে পুড়লো জায়গাটা? থার্মাল এজেন্ট তাপ দিয়ে, ইলেকট্রিসিটি বার্ন বিদ্যুৎ দিয়ে, রেডিয়েশন বিকিরণ দিয়ে, কেমিক্যাল এজেন্ট এসিড অ্যালকালি। তাহলে কেমিক্যাল বার্ন, রেডিয়েশন বার্ন, ইলেকট্রিক বার্ন, থার্মাল বার্ন। পুরা সূর্যের আলোতে পুড়ে গেছে, বাল্বের গরম আলোতে পুড়ে গেছে, থার্মাল এজেন্ট। ইলেকট্রিসিটি বিদ্যুৎ দিয়ে পুড়ছে, তাহলে ইলেকট্রিক বার্ন। রেডিয়েশন এক্স রে ডিপার্টমেন্টে বা রেডিয়েশন রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করে, রেডিয়েশনে কালো হয়ে গেছে, রেডিয়েশন বার্ন। কেমিক্যাল, দিস ইজ কল্ড কেমিক্যাল বার্ন। পুরা ক্ষতকে 3 ভাগে ভাগ করতে পারি অন দ্য বেসিস অফ ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন, থার্ড ডিগ্রি বার্ন, ফোর্থ ডিগ্রি বার্ন। অন দ্য বেসিস অফ ডিপেন্ডিং অন থিকনেস, partial thickness, full thickness. On the basis of positive agent,
আমরা ওই যে বার্ন ইউনিটে ভর্তি করলে চিকিৎসা দেওয়া শুরু করার আগে আগে কি করে কতটুকু এলাকা বার্ন হয়েছে সার্ফেস এরিয়া আগে নিরূপণ করতে হবে, তা নাহলে চিকিৎসা দিতে পারবে না। বা যদি শরীর পুড়ে যায়, প্রথমে যখন পেপারে উঠে 10 ডিগ্রি বার্ন, 15 ডিগ্রি বার্ন, 20 ডিগ্রি বার্ন, 50% বার্ন, কত পার্সেন্ট বার্ন, এই পার্সেন্টেজটা আগে আমাদের ক্যালকুলেট করতে হবে। পুরা ক্ষত চিকিৎসা যদি শুরু করতে হয় শরীরে, তাহলে তা কতটুকু বার্ন হবে সার্ফেস এরিয়া। Burn can also be assessed in terms of total body surface area, TBSA, total body, সমস্ত শরীরে কতটুকু অংশ পোড়া ক্ষত হয়েছে এটাকে বলা total body surface area, which is the percentage of affected by the partial thickness or full thickness of burn. আংশিক হোক আর পুরা হোক, শরীরে কত অংশ পুড়ে গেছে, that is TBSA, total burn surface area, সমস্ত শরীরে কত অংশ পুড়ে গেছে এটা আমাদের নিরূপণ করতে হবে। এটা নিরূপণ করার ফর্মুলা এটা। এই যে শরীরে কত অংশ পুড়ে গেছে এটা বার করার জন্য যে ফর্মুলা ব্যবহার করি তাকে বলা হয় রুল অফ 9। খালি 9 দেওয়া আছে। রুল অফ 9 is used as a quick and useful way to estimate the affected total body surface area, সমস্ত শরীরে কত অংশ পুড়ে গেছে এটা বার করার জন্য আমরা যে ফর্মুলা ব্যবহার করি তাকে বলে রুল অফ 9। হেড, ফেস, নেক, মাথা, মুখ, ঘাড় যদি পুড়ে যায় তাহলে শরীরে শতকরা 9% বার্ন হয়ে গেছে। Upper extremities, right upper extremity 9%, left upper extremity 9%, front of the lower extremity বড়, থাই লেগের সামনের অংশ পুড়ে গেলে একদিকে 9% আর একদিকে 9%, ব্যাক অফ দ্য লোয়ার এক্সট্রিমিটি, থাই এবং লেগের পিছনের দিক ডান দিকে 9%, বাঁ দিকে 9%, চেস্ট বুকের সামনের অংশ 9%, অ্যাবডোমেন 9%, আপার ব্যাক বুকের পিছনের অংশ 9%, লোয়ার ব্যাক পেটের পিছনের অংশ 9%। এগুলো 11টা 9 হয়েছে এখানে, কিন্তু 11টা 9 হয়েছে আর থেকে 1%। এক্সটার্নাল জেনিটালিয়া, পেরিনিয়াম, এক্সটার্নাল জেনিটাল অর্গান ওই জায়গার জন্য 1%। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 9 11 99 আর 100% বার্ন। আমরা শরীরে কত অংশ পোড়া গেছে এটা বের করতে হলে আমরা আগে দেখবো কোথায় কোথায় পুড়ছে, এটা কি হেড নেক ফেসে গেছে কিনা 9%, এইভাবে আমরা পার্সেন্টেজ নিরূপণ করবো, করে বলবো তার তো 20% বার্ন হয়েছে। তখন ডাক্তাররা 20% বার্নের জন্য যে ট্রিটমেন্ট প্রটোকল সেটা দিবে। অর্থাৎ পোড়া ক্ষতের চিকিৎসা যেখানে বার্ন ইউনিটে দেয় সেখানে চিকিৎসা শুরু করার আগে সাথে সাথে টিবিএস, টোটাল বডি সারফেস এরিয়া, অর্থাৎ রুল অফ 9 প্রয়োগ করে তারা আগে বলবে কত পার্সেন্ট বার্ন, পেপারে খবরে বলে যে রুগীর এত পার্সেন্ট বার্ন হয়ে গেছে, এইভাবে তারা ক্যালকুলেট করে। বার্ন কেন হতে পারে? বার্ন আর কজ বাই ওয়াইড ভ্যারাইটি অফ সাবস্টেন্সেস, এক্সটার্নাল সোর্স যেমন ফায়ার, আগুন, কেমিক্যাল, ফ্রিকশন, রেডিয়েশন, হিট, এগুলো আর ইন্টারনাল সোর্সের মধ্যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমরা জানার জন্য। পোড়া ক্ষতর লক্ষণ কি? সাইন সিমটমস, ফার্স্ট ডিগ্রি বার্নে ইরিথেমা, জায়গাটা লাল হবে, ইডিমা, জায়গাটা ফুলে উঠবে, পেইন, ব্যথা হবে, বার্নিং সেন্সেশন, জ্বালা পোড়া করবে, হিলিং টেক্স প্লেস ইন 5 to 10 days, 5 থেকে 10 দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যাবে, কারণ এটা ফার্স্ট ডিগ্রি বার্ন, মাত্র পুষছে। সেকেন্ড ডিগ্রি বার্ন ওই আমরা আগেই বলছি সংজ্ঞা, ব্লিস্টার ফর্মেশন, লাল হবে, ফোস্কা পড়বে, সিভিয়ার পেইন, প্রচন্ড ব্যথা, ইডিমা, জায়গাটা ফুলে উঠবে, হিলস উইথ মিনিমাম স্কারিং, তবে আস্তে আস্তে শুকিয়ে যাবে, একটু দাগ থেকে যাবে, সাদা দাগ। থার্ড ডিগ্রি বার্ন এবং 4 ডিগ্রি বার্ন একসাথে আর কি, 3rd ডিগ্রি 4 ডিগ্রি একসাথে হবে। হোয়াইট ওয়াক্সি অ্যাপিয়ারেন্স, জায়গাটা সাদা মোমের মতো হয়ে যাবে। কেন? পুড়ে গেলে ওই জায়গা ব্লাড, পোড়া ক্ষতে কিন্তু ব্লাড বার হয় না, কি বার হয়? প্লাজমা। ল্যাক অফ সেন্সেশন, ওই জায়গার অনুভূতি নষ্ট হয়ে যাবে। নো ব্লিস্টার ফরমেশন, 3rd 4 ডিগ্রি বেড়ে কোনো বার্নে কোনো রকম ফোস্কা পড়বে না। অল ইপিথেলিয়াল এলিমেন্টস আর ডিস্ট্রয়েড, চামড়া টামড়া সব ধ্বংস হয়ে যাবে, সব। প্রচুর পরিমাণে যখন প্লাজমা লস হবে রোগী শকে চলে যাবে। হাইপোভলিউমিয়া, রোগীর ব্লাড ভলিউম কমে যাবে। হিল বাই ফাইব্রোসিস, শুকাবে তবে কুচকে যাবে, দেখবা আগে হাত পা বাঁকা হয়ে যেত, 3rd 4 ডিগ্রি বার্নে যখন শুকাবে কন্ট্রাকচার বলে, এই যে কন্ট্রাকচার, ডিফর্মিটি, হাত পা বাঁকা বিকৃত হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট ডিগ্রি বার্ন সাইন সিম্পটম, erythema, edema, pain, burning sensation, healing takes place in 5 to 10 days. Second degree burn, blister formation, ফোস্কা পড়বে, severe pain, edema, heals with minimum scarring, অল্প একটু, বেশি দাগ থাকবে না। 3rd ডিগ্রি এবং 4th ডিগ্রি দুইটাই এখানে দিতে হবে, 3rd ডিগ্রি এবং 3rd ডিগ্রি and 4th ডিগ্রি বার্ন, এই ক্ষেত্রে 3rd ডিগ্রি, 3rd আর 4th,
3rd and 4th degree burn এই ক্ষেত্রে হবে কি সাদা হয়ে যাবে পুরো ক্ষতটা, কেন প্লাজমা চলে যাবে, অনেক অনুভূতি চলে যাবে, নো ব্লিস্টার, কোনো ফোসকা পড়বে না, অল ইপিথেলিয়াল এলিমেন্টস আর ডিস্ট্রয়েড, চামড়া সব নষ্ট হয়ে যাবে, শক, রোগী অচেতন হয়ে যাবে, হাইপোভলিউমিয়া, ব্লাড ভলিউম কমে যাবে, কারণ প্রচুর প্লাজমা লস হবে, হিল বাই ফাইব্রোসিস, শক্ত হয়ে যাবে, কন্ট্রাকচার, ডিফর্মিটি, হাত পা বাঁকা হয়ে আসবে। আমরা ম্যানেজমেন্ট কিভাবে করব বার্নের? প্রথমে লুক ফর এবিসি, রুগী আগে জীবিত আছে কিনা দেখতে হবে, এয়ারওয়ে, শ্বাসতন্ত্র ঠিক আছে কিনা, ব্রিদিং, নিঃশ্বাস নেয় কিনা, সার্কুলেশন পালস আছে কিনা, রোগী জীবিত আছে। কেন যখন পুড়ে যায়, অনেক লোক পুড়ে যেত, আমরা যদি একজন মৃত মানুষকে নিয়ে সময় নষ্ট করি, অন্যান্য তো চিকিৎসা পাবেন, এই জন্য আগে আমরা এবিসি দেখে নিব। বি, রিগার্ডলেস অফ কজ, যে কারণে হোক না বার্ন, ইলেকট্রিসিটি হোক, কেমিক্যাল হোক, যাই হোক, the first step in managing a person with a burn is to stop burning process at the source. ইলেকট্রিক বার্ন হলে মেন সুইচ বন্ধ করে দেবো, কেমিক্যাল হলে কেমিক্যাল সরাই ফেলবো। প্রথমে হলো উৎসটাকে বন্ধ করতে হবে। ইফ ইটস নট পসিবল, যদি মনে হয় না পারতেছি না, দেন রিমুভ দ্য পেশেন্ট ফ্রম দ্য সাইড। যদি উৎস আমরা বন্ধ করতে না পারি, আগুন বন্ধ করতে না পারি, রোগীকে দ্রুত সেই স্থান থেকে সরিয়ে নিতে হবে। রিমুভ অল ক্লদিংস এক্সেপ্ট ইফ ইমার্জ স্কিন, কাপড় চোপড় সরাই ফেলতে হবে। তবে যে কাপড়গুলি পুড়ে শক্ত হয়ে তার শরীরের সাথে লেগে আছে, ওগুলিকে টানা হেঁচড়া করা যাবে না। Cool the burn wound with water. The affected area should be rinsed thoroughly with a large amount of clean water. পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে আক্রান্ত পুরো আক্রান্ত অংশটা বারবার ধুয়ে ফেলতে হবে, পুরো পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে। Take the patient to the nearest health facility. তারপর আমরা নিকটস্থ হাসপাতালে নিয়ে যাব। Do not directly apply ice to burn wound as it may compound the injury. কিন্তু পোড়া ক্ষত জায়গায় বরফ দেওয়া যাবে না। অনেকে মনে করে বরফ দিলে ঠান্ডা হলে আরাম লাগবে, না, এটা আরো ক্ষতি করবে, কারণ ব্লাড সাপ্লাই বন্ধ করে দিয়ে ওই ক্ষতটা আরো বাড়িয়ে দিবে। তাহলে আমাদের এটি হলো জেনারেল ম্যানেজমেন্ট। প্রথমে এবিসি দেখবো, যে কারণে পুরা হোক না কেন উৎসটাকে বন্ধ করব, উৎস বন্ধ করতে না পারলে রুগীকে সরাই নিব, রুগীর কাপড় চোপড়গুলি সরিয়ে ফেলবো। তবে যে কাপড়গুলি পুরে রোগীর শরীরের সাথে লেগে আছে ওগুলিকে টানা হেঁচড়া করবো না, আমরা ঠান্ডা পানি ঢালবো, পরিষ্কার ঠান্ডা পানি, এবং রুগীকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাব, কখনো বরফ দিব না। জেনারেল ম্যানেজমেন্ট গেল। এখন আসো ফার্স্ট ডিগ্রি বার্ন হলে কি করবো। ইমার্স মানে নিমজ্জিত করা, বার্ন এরিয়া ইন কোল্ড ওয়াটার আনটিল দ্য পেশেন্ট সিজেস টু ফিল পেইন। পুরো ফার্স্ট ডিগ্রি বার্ন অল্প পানিতে ডুবিয়ে রাখবো, ঠান্ডা পরিষ্কার পানিতে, যতক্ষণ পর্যন্ত রোগী বলে যে না ব্যথা কমছে ততক্ষণ পর্যন্ত। when it is not possible, যদি সম্ভব না হয়, immerse the burn area moist cold towel should be applied and renewed ঠিক করে, তখন ভিজা কাপড় ভিজিয়ে ওই জায়গাটা চেপে ধরবো, পরিষ্কার পানিতে ভিজিয়ে। যদি মনে করি ওই অংশটা পানিতে ডুবানোর সময় না, বুকে লাগছে, মুখে লাগছে, পিঠে লাগছে, তখন ঠান্ডা একটা ভালো পরিষ্কার তোয়ালে বা কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে ওই জায়গাটা চেপে ধরবো। Follow this application of Vaseline gauze dressing Sofratoli. তারপর আমরা করবো কি, ভেসিলিন যুক্ত গজ দিয়ে জায়গাটা ঢেকে দিব। শুকনা গজ দিয়ে ঢেকে দিলে আর পরে উঠাইতে পারবো না, আটকে গেলে টানতে গেলে আবার কাঁচা হয়ে যাবে। ভেসিলিন যুক্ত পিচ্ছিল গজ দিয়ে ক্ষত স্থানটা ঢেকে দিব। সিম্পল বার্ন অয়েন্টমেন্ট মে বি অ্যাপ্লাইড, পোড়ার জন্য যে মলম আছে, বার্ন সিল, বার্ন অল, এগুলি আমরা ব্যবহার করতে পারি। সেকেন্ড ডিগ্রি বার্ন, follow the steps prescribed in the first degree burn except do not apply any ointment. সেকেন্ড ডিগ্রি বার্নে প্রথম এই তিনটা স্টেপ ফলো করব আমরা মলম দেওয়া ছাড়া। তারপর জেন্টলি ব্লট এরিয়া ড্রাই উইথ স্টেরাইল গজ এন্ড ক্লিন ক্লথ, ভিজা থাকলে জায়গাটা পরিষ্কার স্টেরাইল গজ দিয়ে শুকাবো। অ্যাপ্লাই স্টেরাইল ভেসিলিন গজ এস ক্লিন এস প্রোটেক্টিভ ড্রেসিং, তারপর পিচ্ছিল গজ ভেসিলিন গজ দিয়ে ঢেকে দিব। নেভার ব্রেক এ ব্লিস্টার, পুরা ক্ষতর যে ফোসকা পড়বে, ফোসকাটাকে ইচ্ছাকৃতভাবে কখনো গালানো যাবে না, সেটা নিজেই শুকিয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। সেকেন্ড ডিগ্রিতে ফার্স্ট ডিগ্রি যা করবো, করার পর আমরা এখানে অয়েন্টমেন্ট দিব, তারপর জায়গাটা শুকাবো, তারপর জায়গাটা ভেসলিন গজে রেখে দিব, কিন্তু ফোসকা গলানো যাবে না। থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি বার্ন, থার্ড এন্ড ফোর্থ ডিগ্রি, ডু নট রিমুভ দ্য অ্যাডহারেন্ট পার্টিকেল অফ ক্লদিং, যে কাপড়গুলি শুকিয়ে কালো হয়ে চামড়ার সাথে লেগে আছে ওগুলিকে টানবো না, কারণ টানলে ক্ষতটা বেড়ে যাবে। কভার বার্ন এরিয়া উইথ স্টেরাইল ড্রেসিং অর ফ্রেশলি লন্ড্রি শিট, জায়গাটাকে পরিষ্কার স্টেরাইল কাপড় দিয়ে ঢেকে দিব। ডু নট অ্যালাউ ভিকটিম টু ওয়াক, কারণ তার অনেক সুইট লস হয়ে গেছে, তাকে হাঁটাহাঁটি করতে দিলে সে শকে চলে যাবে, তাকে হাঁটাহাঁটি করতে দিব না। ইফ মেডিকেল হেল্প ইজ নট অ্যাভেলেবল ফর 1 hour or more, then the victim is conscious and not vomiting, give a weak solution of salt and soda.
যদি দেখি যে এখনো চিকিৎসা মানে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না, ঘন্টাখানেক হয়ে গেছে, সময় লাগবে, যেহেতু তার প্রচুর ফ্লুইড লস হয়ে গেছে, তাকে আমরা লিকুইড খেতে দিব, উইথ সলিউশন লিকুইড খেতে দিব। এই হলো বার্নের ঘটনা। এরপর আমরা একটা কথা বলছিলাম স্ক্যাল্ড, মানে ঝলসে যাওয়া। অনেক সময় স্ক্যাল্ড শব্দটা আসে। স্ক্যাল্ড হলো, স্ক্যাল্ড ইজ এ বার্ন, এটা এক ধরনের পোড়া বাই ময়েস্ট হিট, আর্দ্র তাপ অর্থাৎ গরম পানি দিয়ে। ইট ইজ কজ বাই হট লিকুইড, গরম পানি বা গরম তেল। ওই যে তোমরা রান্না করতে গেলে মেয়েদের গরম তেলে শরীরে এসে পড়ে, ওর গ্যাস, গরম গ্যাস, ধোঁয়া। ওই যে যখন আমরা পানি গরম করে ফুটাই, ঢাকনা দিয়ে রাখি, হঠাৎ ঢাকনা খুলে যদি মুখটা সামনে নেই, তাহলে আমাদের মুখ ঝলসে যাবে। most commonly occurring from exposure to high temperature tap water, অথবা হঠাৎ করে আমরা গিজার ছাড়লাম গোসলের জন্য, আমরা টের পাই নাই, কল খুলে দিলাম, পাক গা পুড়ে গেল, এটাও কিন্তু স্ক্যাল। ইন বাথ অর শাওয়ার অর স্পিল হট ড্রিঙ্কস, a blister is a bubble, ফুসকা পড়বে, in the skin filled with ferrous fluid as a part of the body secretion to the heat and nerve damage, the blister roof is dead. blister হলে হচ্ছে এটা ফুসকা পড়ে, যে ফুসকার যে স্কিনটা এটা কিন্তু মৃত থাকে, নট লিভিং। Steam is a common gas that causes scalp. তপ্ত ধোঁয়া। Injury is usually regional, যেখানে লাগে সেখানেই হবে, and usually does not cause death, মৃত্যুর সম্ভাবনা কম। More damage can be caused if hot liquids enter the orifice, যদি গরম পানি ভিতরে ঢুকে পড়ে নাক, কান, মুখ দিয়ে। অনেক সময় অনেক ভুলে আমরা গরম পানি দিয়ে কুলি করে ফেলি। However, death have occurred in more useful circumstances, such as when people have accidentally broken the steam pipe, burner superficial nature, and secondary degree. অনেক সময় ওই যে গ্যাসের লাইনের পাইপ ফেটে যখন গরম তপ্ত গ্যাস এসে শরীরে লাগে, তখন মৃত্যু হতে পারে। আচ্ছা, এই দুটো আমরা জানার জন্য পড়লাম। তাহলে আমাদের বার্নটা আরেকবার দেখো তোমরা এবং ছবি নাও, তারপর আমরা পার্সোনাল হাইজিনটা একটু পড়বো ছোট্ট। এই দেখো, না টপিক 54 না, এটা কি 54 ছিল নাকি? এটা লাগবে না, বার্ন নাকি 54 ছিল, সরি আমার মনে হয় দেখি তো। হ্যাঁ 54 বার্ন ছিল, রাইট, ঠিক আছে। এই যে বার্ন, দেখো বার্নটা একটু তোমার কজন আছো দেখি, 29 জন, ঠিক আছে। গত ক্লাসে এরকম ছিল তোমরা, তবে সবাই মনে হয় একটু ঘুমাই গেছে, ঘুমাই পড়ছে অনেকে মনে হয়, সারা শব্দ নাই। না স্যার ঘুমাই নাই। আচ্ছা ভেরি গুড। স্যার খালি হ্যাঁ তোমার ঘুমাই নাই, বলো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। স্যার একটা কোশ্চেন আসছিল বিগত বছরে, হাউ ক্যান ইউ ম্যানেজ এ কেস অফ ডিপ বার্ন, এটার অ্যান্সার কি হবে স্যার? এই যে 3 ডিগ্রি 4 ডিগ্রি, এই যে ডিপ মানে হলে কি 3 ডিগ্রি, এই যে ম্যানেজমেন্ট অফ 3 ডিগ্রি, এটা এটা হলো ডিপ বার্ন। তাহলে ডিপ বার্ন, এই যে ডিপ বার্ন মানে 3 ডিগ্রি বার্ন অথবা 4 ডিগ্রি বার্ন। হ্যাঁ ঠিক আছে, এই যে ওকে থার্ড, স্যার। ফোর্থ দিয়ে দিই, ডিপ বার্ন, ঠিক আছে। ভেরি গুড, এবার প্রশ্নগুলো বার করে রাখো। মাহমুদা নাকি কথা বলছো? জি স্যার। হ্যাঁ, এই জন্য বার্নের ছবিগুলি নাও তোমরা, আমরা একটু পার্সোনাল হাইজিন পড়বো। তোমরা যেন নোক টোক কাটো না অনেকে, তারপরে চুল কাটো না, গোসল করো না, কাপড় বদলাও না 7-8 দিন, ওদের ব্যাপারে একটু কথা বলবো। অনেকে আছে হোস্টেলে যাওয়া থাকতো, আগে আমরা তো হোস্টেলে থাকতাম, তো 15 দিন ধরে মশারি উঠায় না, সকালে মশারি ফাঁক দিয়ে বার হয়ে পড়ে, আবার এসে রাত্রে ঢুকে পড়ে, বিছনা ঝাড়াঝাড়ি নাই, চাদর পরিষ্কার নাই, গোসল করে না, 7 দিনে একদিন ঘরে থাকা জানা দুর্গন্ধে, চুল কাটে না, নখ তো কাটার কথাই না, নখ বড় করে, নখের মধ্যে আবার রং লাগায় অনেকে বড় বড় করে। হুম, ছবি নিছো বার্নের? ক্লাস খোলা থাকলে সবাই পার্সোনাল হাইজিন পরিষ্কার করে দিতাম, কিন্তু ক্লাস তো না, এগুলো পার্সোনাল হাইজিন ধরতে পারতেছ না কারোর। এই হ্যাঁ, আমরা এখন ইয়া পড়বো, একটু পার্সোনাল হাইজিনে পড়বো, খুব ছোট, 10 মিনিট আছে, শেষ করে দিব।
আজকে একটা সেশনই পড়বো। রুল অফ 9 মনে রাখো, এটা ইন্টারেস্টিং। আচ্ছা, পার্সোনাল হাইজিনে স্যার দেখো, বলো। আমাদের হচ্ছে ইউরিন কালেকশনের প্রসিডিউর পড়াবেন না? করাবো। আচ্ছা পড়াবো, হ্যাঁ, এটা লিখে রাখো, পরে কিন্তু ভুলে যাবো। লিখে ওকে রাখো, স্যার। ওকে স্যার। লিখে রাখো, সব পড়া দিবে, একটা বাদ দিব না। কিভাবে ইউরিন কালেকশন করে মানে ইয়া করতে হয়, পরীক্ষার জন্য তুমি দিবা। তারপর আরেকটা আছে, লিখে রেখো যে স্পুটাম কালেকশন, স্পুটাম। জি স্যার, এই দুটো আমি কোশ্চেন ভুলে যাবো, অনেকবার আসছে। আমি ভুলে যাবো, এটা কিন্তু স্পুটাম কালেকশন, এটা লিখে রাখো, এটা আমার রেডি করা আছে, পরে ভুলে গেলে মুশকিল হবে। এখন আমরা যাই একটু পার্সোনাল হাইজিনে পড়াই দিই। পার্সোনাল হাইজিন মধ্যে দুই একবার আসছে মনে হয়, এই জন্যই এটা রাখছি আর কি। ব্যক্তিগত স্বাস্থ্য দেখো, ছবি নিয়ে নিও। পার্সোনাল হাইজিন মে বি ডিফাইন্ড as the branch of hygiene which concern itself with the adjustment of the individual to preserve and improve the health of his body and mind. ব্যক্তি ব্যক্তি বিশেষে তাদের শরীর এবং মনের স্বাস্থ্য ভালো করার জন্য স্বাস্থ্য বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে পার্সোনাল হাইজিন। পার্সোনাল হাইজিন মে বি ডিফাইন্ড as the branch of hygiene, স্বাস্থ্য বিজ্ঞানের শাখা which concern, যেখানে কি নিয়ে আলোচনা করা হয়, itself with the adjustment, আমি কিভাবে পরিবেশের সাথে খাপ খাওয়াই, বাসা বাড়ির সাথে খাপ খাওয়াই আমার মন এবং স্বাস্থ্যকে ভালো রাখবো, দ্যাট ইজ পার্সোনাল হাইজিন। উদ্দেশ্য কি, আমাদের পার্সোনাল হাইজিন কেন মেনটেন করবো, প্রত্যেকে আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা কেন করবো? মেইন অবজেক্টিভ অফ পার্সোনাল হাইজিন ইজ টু মেইনটেইন হাই স্ট্যান্ডার্ড অফ হেলথ। আমাদের প্রত্যেকের স্বাস্থ্য যেন খুব ভালো থাকে, স্বাস্থ্যটাকে সুন্দর রাখার জন্য আমরা পার্সোনাল হাইজিন অভ্যাস করবো, এটাই হলো অবজেক্টিভ। কি কি জিনিস ঠিক করতে হবে দেখো, এটা তিন ভাবে প্রশ্ন আসতে পারে: ফ্যাক্টরস রেসপন্সিবল ফর হেলথফুল লিভিং, কম্পোনেন্টস অফ পার্সোনাল হাইজিন, অথবা এসেনশিয়াল অফ হেলথফুল লিভিং। মানে স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা কি কি করব? ইটিং এন্ড ড্রিঙ্কিং হ্যাবিট, খাওয়া এবং পান অভ্যাস। ফাস্টফুড খাবো না, হাবিজাবি খাবো না, ব্যালেন্স ডায়েট খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো না, তারপরে হট ড্রিঙ্কস খাবো না, আমরা পানি বেশি খাবো ইত্যাদি। টেকিং কেয়ার অফ বাওয়েল এন্ড ব্লাডার, মলমূত্র পরিত্যাগ করার রুটিন করে ফেলবো। প্রতিদিন সকালে ক্লাসে যাওয়ার আগে বাথরুম করে যাব। তারপরে যখন আমাদের প্রস্তাব আসবে আটকে রাখবো না, আটকে রাখলে ক্ষতি হবে, এই অভ্যাসটা করতে হবে। কন্ট্রোল অফ ওয়েট, ওজন বেশি বাড়াবো না, ওজন বেশি কমাবো না। রেস্ট এন্ড রিক্রিয়েশন, সারাদিন খালি বই নিয়ে পড়ে থাকবো তা না, মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে, একটু ঘুমাইতে হবে, বিকালে একটু খেলতে যেতে হবে, বাস্কেটবল কোর্টে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাই বলে আবার ফেসবুক নিয়ে বসে থাকলে হবে না। স্লিপিং হ্যাবিট, রাত্রে 3টা পর্যন্ত পড়বো, সকালে 10টার সময় 11টার সময় উঠবো, হবে না। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। রাত্রে 10টা 11টার মধ্যে শুয়ে পড়বো, ভোরে 5টায় উঠে পড়বো। ক্লিনলিনেস, মুখ হাত সবসময় আমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এক্সারসাইজ, একটু হালকা ব্যায়াম, জিমে যাওয়া লাগবে না। তোমাদের ফিজ, আমাদের তো সিআরপি তে জানাই আছে কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু করবা, ঘুম থেকে উঠে সকালে বিছানায় বসে কিছু করা যায়। পোস্টার, আমরা পড়তে বসে কিভাবে বসবো, যখন কাজ করবো কিভাবে বুঝা হয়ে বসবো না, মাথা সোজা রেখে বসবো, কম্পিউটার দিকে কিভাবে তাকাবো। ক্লোদিং, কাপড় চোপড় নিয়মিত পরিষ্কার করবো, ধুবো, ইস্তারি করবো। স্মোকিং এন্ড অ্যালকোহল, ধূমপান করবো না, অ্যালকোহল খাবো না। ওরাল হাইজিন, মুখ পরিষ্কার রাখার জন্য 2টা নিয়ম। আমরা কিন্তু সকালে দাঁত মাজি, নিয়ম হলো রাত্রে খাওয়ার পর শোয়ার আগে দাঁত মেজে ফেলা। সকালে দাঁত মাজা খুব একটা লাভ হয় না। রাত্রে খাওয়ার পর যদি আমরা ঘুমিয়ে পড়ি, যে খাদ্য কণাগুলি মুখের দাঁতে লেগে থাকে সারা রাত্র ওগুলি পিউট্রিফিকেশনে ব্যাকটেরিয়া গ্রো করে, যা ক্ষতি হওয়ার হয়ে যায়। সকালে দাঁত মাজলে ওগুলি আর দূর হয় না। এই জন্য নিয়ম হলো রাত্রে ডিনার করার পর, রাত্রে খাওয়ার পরে ভালোভাবে দাঁত পরিষ্কার করে যদি আমরা শুই, তাহলে মুখের মধ্যে কোনো খাদ্য কণা থাকে না, কোনো দাঁতের ক্ষতি হয় না। এছাড়া যদি সুযোগ থাকে আমরা 3টা মেইন মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনারের পর দাঁত মাজতে পারলে আরো ভালো। জেনিটাল হাইজিন, আমাদের পেরিনিয়ামটা, জেনিটাল অর্গানগুলি সবসময় পরিষ্কার রাখতে হবে, এগুলি সবসময় আবৃত থাকে, এখানে আলো বাতাস লাগে না, এই জন্য ওগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আন্ডার গার্মেন্ট সবসময় দ্রুত বদলিয়ে ফেলতে হবে। ওয়াশিং হেয়ার, ক্লিন আই এন্ড ইয়ার, চুল পরিষ্কার, তাদের শ্যাম্পু যে প্রতিদিন দিতে হবে, সপ্তাহে 1 দিন শ্যাম্পু দিব। তারপর চোখ ঠান্ডা পানি দিয়ে ধুবো, কান স্টেরাইল কটন বার দিয়ে পরিষ্কার করবো। ক্লিনিং হ্যান্ডস, ফিট এন্ড লেন, প্রয়োজনে যখন যখন দরকার সাবান দিয়ে হাত ধুবো, পা পরিষ্কার করবো,
নখ কেটে ছোট রাখবো। এগুলি হলো আমাদের পার্সোনাল হাইজিন ঠিক ফ্যাক্টর গুলি কি। আর পার্সোনাল হাইজিন আমরা যদি মেনটেন করি, ইম্পর্টেন্স ওইটা হলো আমাদের কি কি করতে হবে পার্সোনাল হাইজিনের মধ্যে। ইটিং এন্ড ড্রিঙ্কিং হ্যাবিট, তারপরে টেকিং কেয়ার অফ বাওয়েল ব্লাডার মলমূত্র, কন্ট্রোল অফ ওয়েট, রেস্ট এন্ড নিউট্রিশন, স্লিপিং হ্যাবিট, ক্লিনলিনেস, এক্সারসাইজ, পোস্টার, ক্লোদিং, স্মোকিং এন্ড অ্যালকোহল ইনটেক, oral hygiene, genital hygiene, washing hair, clean eyes, ears, cleaning hands, feet and nails. এখন আসো গুরুত্ব কি আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, এর কি গুরুত্ব, কেন করবো, কি দরকার। আগের ভিডিওলে আমরা ওগুলি করবো, ওই অভ্যাসগুলি করলে আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন হবে। লাভ কি কি গো, দ্য ডেভেলপমেন্ট অফ গুড হ্যাবিট, ভালো অভ্যাস তৈরি হবে একটা। আমরা যদি ওই আগের 14 পয়েন্ট চর্চা করি, আমাদের ভালো অভ্যাস তৈরি হয়ে যাবে, আর কেউ বলা লাগবে না, অটোমেটিক। আমার যেমন প্রতিদিন খাই, প্রতিদিন ওই অভ্যাসগুলি, মেনটেনেন্স অফ গুড পার্সোনাল হাইজিন। দেখা যাবে আমি সবসময় আমার নিজের পরিচ্ছন্নতায় সতর্ক থাকবো। এই সেক্স অকুপেশন লেভেল অফ এডুকেশন, এটা আবার কি বয়স ভিত্তিক এক এক রকম, সেক্স ভিত্তিক এক এক রকম। যেমন মেনস্ট্রুয়াল সাইকেলের সময় একরকম পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। অকুপেশন, কে কোন পেশায় আছে তার উপর ভিত্তি করে পার্সোনাল হাইজিন। লেভেল অফ এডুকেশন, শিক্ষিত অশিক্ষিত, রিক্সা প্লেয়ারদের একরকম হাইজিন রুটিন হবে, আবার যারা অফিস ওয়ার্ক করে তাদের একরকম হবে। ফিজিক্যাল এক্সারসাইজ এবং আমাদের শারীরিক কিছু হালকা ব্যায়াম। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, এটা বলা হয় আল্লাহ তাআলা কি বলে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সুতরাং এটা বলাই আছে। অবেসিটি, আমাদের একটু ইম্পর্টেন্স কি, যদি আমরা মেনটেন করি আমাদের অবেসিটি হবে না। ওরাল হাইজিন, আমাদের মুখ পরিষ্কার থাকবে, আই ইয়ার চোখ এবং কান পরিষ্কার থাকবে। প্যারাসাইটিক ডিজিজ, আমরা যদি খালি পায়ে না হাঁটি, হাত ধুই, নখ কাটি, আমাদের কৃমি বা প্যারাসাইটিক ডিজিজ হবে না। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করি, আমাদের যৌন সংক্রামিত রোগ আমাদের হবে না। দিস ইজ ইম্পর্টেন্ট। আমাদের ভালো অভ্যাস তৈরি হবে, ডেভেলপমেন্ট অফ গুড হ্যাবিট, মেনটেন্স অফ গুড পার্সোনাল হাইজিন, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এই সেক্স অকুপেশন লেভেল, এই বয়স, লিঙ্গ, তারপরে পেশা এবং শিক্ষা মান ভিত্তিক আমাদের স্বাস্থ্য আমরা ঠিক রাখতে পারবো। ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের একটা ব্যায়ামের অভ্যাস হয়ে যাবে। ক্লিনিনেস নেক্সট টু গডলিনেস, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, অর্থাৎ আমরা সবসময় পরিষ্কার থাকার একটা অভ্যাস হয়ে যাবে। আমরা মনে করবো এটি আমাদের মূল কাজ। অবেসিটি, শরীরে অযাচিত ওজন বাড়বে না। অরাল হাইজিন, মুখ পরিষ্কার থাকবে, আই ইয়ার চোখ কান পরিষ্কার থাকবে। প্যারাসাইটিক ডিজিজ, কৃমি বা এই জাতীয় রোগ হবে না। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি গুলি হবে না। আমরা আজকে এই পর্যন্ত রাখবো। পার্সোনাল হাইজিন খুব ছোট করে তৈরি করছি আর কি, ঠিক আছে। তোমার পার্সোনাল হাইজিনের ছবিগুলি নিতে পারছো? আমাদের সেশন আর 2 মিনিট আছে, শেষ হয়ে যাবে। তো আমরা আজকে কি